স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শক, ট্যাক্স সিজন চলছে, আজ আমরা কথা বলবো ট্যাক্স নিয়ে। আলোচনায় গুরুত্ব পাবে আইআরএস রেড ফ্ল্যাগ, আইআরএস অডিট, ক্যাপিটাল গেইন, বিজনেস ট্যাক্স সহ নানাবিধ বিষয়। আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত আছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী। দেবব্রত চক্রবর্তী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অপল আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুক এবং ইউটিউবে দেখবেন। দর্শক, আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে টেলিফোন নাম্বার রয়েছে, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, বরাবরের মতোই সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিভিএন নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। সেই সাথে ট্যাক্স সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত সিপিএ দেবব্রত চক্রবর্তী। আমরা আলোচনা শুরু করতে চাই। আলোচনার যে বিষয় আজকে ঠিক করেছি, ট্যাক্স ফাইলে যেসব ভুলে আইআরএস অডিটের আওতায় পড়তে পারেন। রেড ফ্ল্যাগ কিংবা অডিট, এই বিষয়টা সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ অপল আপনাকে। আসলে আজকে আইআরএস রেড ফ্ল্যাগ নিয়ে আলোচনা করবে এই কারণেই, আপনারা অলরেডি জানেন যে ট্যাক্স সিজন স্টার্ট হয়েছে জানুয়ারি 27 থেকে এবং সেটা চলবে এপ্রিল 15 পর্যন্ত। তো অনেকেই ইতিমধ্যে ট্যাক্স ফাইল করেছেন বা লার্জ পোর্শন অফ দ্য ট্যাক্স পেয়ার আপনারা ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন। তো যাই হোক, এই ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে আপনাদের কিছু বিষয় আসলে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যেটা আমরা আইআরএস রেড ফ্ল্যাগ নিয়ে আজকে কথা বলবো যে কি কি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করা উচিত, মানে কি কি কারণে আইআরএস রেড ফ্ল্যাগ রেইজ হয়, আপনাদের ট্যাক্স রিটার্ন অডিট হয়। তো এই সমস্ত ক্ষেত্রে যে যাতে করে রেড ফ্ল্যাগ রেইজ না হয়, আপনারা যদি আগে থেকে প্রিকশন নিতে পারেন তাহলে হয়তো এই সমস্ত অডিটের ঝামেলা থেকে আপনারা মুক্ত থাকতে পারেন। কারণ জানেন যে অডিট ইজ দ্য বিগ হ্যাসেল। যদি কোনো কারণে আপনার অডিটে ট্রিগার হয় তো সেই ক্ষেত্রে ট্যাক্স রিফান্ড তো পেতে বিলম্ব হয়। অন টপ অফ দ্যাট আপনার ইন্টারেস্ট, পেনাল্টি, সো মেনি কনসিকুয়েন্স উইল বি হ্যাপেন। তো যাই হোক, এই রেড ফ্ল্যাগগুলো আমরা আলোচনা করবো একে একে। তো প্রথমে আলোচনা করব যে রং নেম এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যেটা ফার্স্ট স্টেপ নিয়ে আমরা আলোচনা করব। যে দেখুন যে আপনার ট্যাক্স রিটার্নের যদি রং নেম এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার কোনো কারণে ইউজ করেন, যদিও এটা আইআরএসে সাবমিট হয় না রং নেম ইউজ করলে, বাট কোনো কারণে যদি সাবমিট হয়ও, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে আইআরএসের সার্ভারে আপনার রিটার্নটা হিট করার পূর্বেই আপনি নিজে এগুলো ডবল চেক করে তখন আপনি সাবমিট করবেন, যাতে করে নাম, সোশ্যাল সিকিউরিটি, এই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনের ক্ষেত্রে কোনো ডিসক্রিপেন্সি না থাকে। তারপর সেকেন্ড আলোচনা করব যে ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে আরেকটা প্রিকশন হচ্ছে যে ইনকমপ্লিট অথবা মিসিং ইনফরমেশন। যেমন ধরেন, এটার উদাহরণস্বরূপ বলবো যে দেখেন যে আপনার যদি W2-তে আপনি জব করেন, আবার পাশাপাশি অনেকে সেলফ এমপ্লয়েড বা দেখা গেছে যে 1099-এ জব করেন, বা এক একজনের মাল্টিপল ট্যাক্স ডকুমেন্ট থাকে, W2, 1098, 1099, 1098, তারপরে 1099C। তো যাই হোক, অনেক সময় দেখা যায় যে আপনারা একটা রিপোর্ট করলে, W2 রিপোর্ট করলেন, হয়তো বা 1099 রিপোর্ট করতে ভুলে গেছেন। এটাকে বলে পার্শিয়াল রিপোর্টিং অলসো। তো একটা জিনিস মনে রাখবেন, যখন আপনার ট্যাক্স রিটার্ন আইআরএসের সার্ভারে হিট করে, তখন আইআরএস বলুন, নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্ট বলুন, ওরা কিন্তু অটোমেটিক আপনার ম্যাথমেটিক্যাল এরর চেক করে ওদের সিস্টেমে। শুধু তাই না, আপনার ইনফরমেশনের গুলো ম্যাচ করতেছে কিনা তাদের সিস্টেমে, সেগুলো কিন্তু ওরা ভেরিফাই করে। এবং আরেকটা বিষয় উল্লেখ্য যে আইআরএস এবং নিউ ইয়র্ক স্টেট, এই দুই ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু এরা ইন্টারনালি কিন্তু ডাটা শেয়ার করে। যেমন ধরেন, কোনো কারণে যদি আইআরএসের অডিটে আপনি ফেইল করেন, অথবা কোনো আইআরএস ফাইন্ড আউট করলো যে আপনি হয়তো 50,000 ইনকাম দেখান নাই, সেই ক্ষেত্রে কিন্তু নিউ ইয়র্ক স্টেট হয়তো জানে না, বাট আইআরএস করবে কি, যখন আইআরএস কনফার্ম হবে যে আপনি 50,000 বা সাম ইনকাম আপনি মিস করেছেন, দেখান নাই, আইআরএস করবে কি, এটা নিউ ইয়র্ক স্টেটকে জানিয়ে দেবে যে এই জেন্টেলম্যান, সে আইআরএসে আমাদের কাছে মানে ইনকাম রেকর্ড অনুযায়ী তার 50,000 ডিসক্রিপেন্সি আছে, সেটা আমরা কনফার্ম হয়েছি। নিউ ইয়র্ক স্টেটকে বলবো যে তোমরা ইনভেস্টিগেট করো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যদি কোনো কারণে ইনকমপ্লিট অথবা মিসিং ইনফরমেশান থাকে, একটা ইনকাম রিপোর্ট করেছেন আর একটা করেন নাই, সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু তারা ইনফরমেশান এক্সচেঞ্জ করে আইআরএস এবং নিউ ইয়র্ক স্টেট, অন্যান্য স্টেটের ক্ষেত্রেও, সেই ক্ষেত্রে কিন্তু তখন দুজনেই আইআরএস এবং স্টেট ডিপার্টমেন্ট দুজনেই কিন্তু আপনার দরজায় নক করতে পারে, যে বা অডিটের জন্য আপনাকে সিলেক্ট করতে পারে। তো আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে ট্যাক্স রিটার্নে কোনো অবস্থাতেই পার্শিয়াল ইনকাম, ইনকমপ্লিট অথবা মিসিং ইনফরমেশন না থাকে। ইট হ্যাজ টু বি কমপ্লিট অ্যান্ড অ্যাকুরেট। তারপর আরেকটা বিষয় বলবো যে ম্যাথমেটিক্যাল এরর, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে ট্যাক্স ফাইল কিন্তু হওয়া উচিত আপনার
মানে এরর ফ্রি, যে কোনো ধরনের এরর, নট অনলি ম্যাথমেটিক্যাল এরর। এখন ম্যাথমেটিক্যাল এররের ক্ষেত্রে বলবো, যেমন ধরুন অনেক সময় দেখা গেছে আমরা নাম্বার ট্রান্সপোজ করি, দেখা গেছে যে হয়তো 3 লিখতে গিয়ে 8 লিখি বা 8 লিখতে গিয়ে 3 লিখি, এই ধরনের ট্রান্সপোজ এরর বা যে কোনো ম্যাথমেটিক্যাল এরর আপনার উচিত হবে ট্যাক্স রিটার্ন সাবমিট করার পূর্বে সবসময় ডবল ট্রিপল চেক করে যাতে ম্যাথমেটিক্যাল এরর ফ্রি থাকে ট্যাক্স রিটার্ন। কারণ আইআরএস এর সিস্টেমে যখন এটা হিট করবে সার্ভারে, প্রথমেই কিন্তু ওদের সিস্টেম আগে ম্যাথমেটিক্যাল এরর আছে কিনা এগুলো চেক করে, যদি ওখানে কোনো ডিসক্রিপেন্সি পায় অটোমেটিক কিন্তু আপনার রেড ফ্ল্যাগ রেইজ হবে, আপনার ট্যাক্স রিটার্নটা কিন্তু অডিটের জন্য সিলেক্ট হবে। তারপর একটা হচ্ছে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন, এটা নিয়ে আমি স্পেশালি বলবো যে আপনার ট্যাক্স রিটার্নে যদি ভুল ভ্রান্তি থাকে বা কোনো ইনকাম যদি মিস করেন বা কোনো ইনফরমেশান যদি রিপোর্ট করতে ভুলে যান, আপনি স্বভাবত অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন কিন্তু অনেকেই ফাইল করে, যে দেখা গেছে যে হয়তো কোনো একটা পারপাসে, মনে করেন ইমিগ্রেশন পারপাস বলেন বা অনেক সময় লোন পারপাসে হয়তো ট্যাক্স ফাইল বাড়িয়ে করেছে, তারপর পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে অনেকে এটাকে কমিয়ে ট্যাক্স রিফান্ডের জন্য চায়। তো যদি আপনি লেজিটিমেটলি অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করেন ইজ ফাইন, বাট যদি কোনো পারপাসলি আপনি ফাইল বাড়িয়ে করেন, যেমন ইমিগ্রেশন পারপাসে স্পন্সর দেওয়ার জন্য বা লোনের পারপাসে যদি আপনার ট্যাক্স ফাইল বাড়িয়ে করেন, পরবর্তীতে যদি অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে সেটাকে কমিয়ে আনতে চান, তখন কিন্তু আইআরএস কিন্তু এটা রেড ফ্ল্যাগ একটা। আইআরএস কিন্তু এই অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে একটু ক্লোজলি ওরা মনিটর করে, যেটাকে বলে সেকেন্ড লুক। এবং কোন কোন রিটার্নের ক্ষেত্রে ওরা সেকেন্ড লুক বা ক্লোজলি মনিটর করে সেটা হচ্ছে, যেমন ধরেন যে কোনো কারণে যদি আপনার এক্সপেন্স যদি ওভারস্টেটেড করেন, তার মানে খরচগুলো যদি বাড়িয়ে দেন পূর্বের তুলনায়, এবং খরচ বাড়ানোর ফলে হয় কি, দেখা গেছে যে আপনার ইনকামটা কমে যায়, আপনার রিফান্ড ম্যাক্সিমাইজ হয়, এবং দেখা গেছে যে একটা বিগ নাম্বার রিফান্ড আপনি ক্লেম করলেন, অথবা কোনো কারণে রেভিনিউ কমিয়ে দিলেন, এক্সপেন্স ওভারস্টেটেড করলেন। এই সমস্ত ক্ষেত্রে আইআরএস করে কি, আপনার রিটার্নটা, ট্যাক্স রিটার্নটা অডিটের জন্য সিলেক্ট করে এবং তারা সেকেন্ড রিভিউ করে এই সমস্ত অ্যামেন্ডেডের ক্ষেত্রে। কারণ মোস্ট অফ দ্য টাইম এই সমস্ত অ্যামেন্ডেড রিটার্ন ফ্রড অথবা ট্যাক্স ইভেড ফাঁকি দেওয়ার মতো প্রবণতা আইআরএস লক্ষ্য করে। তো অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ রেড ফ্ল্যাগ। আমার পরামর্শ থাকবে যে যারা অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন করবেন, ফর সাম রিজন যদি মিসিং ইনফরমেশন থাকে ফাইন, আর যদি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য হয়, যেমন ইমিগ্রেশন পারপাসে স্পন্সর করেছেন, পরে আবার ইনকামটাকে কমিয়ে এই টাকা রিফান্ড চাইলেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ইভেন আমি বলবো যে লোনের ক্ষেত্রে, যে বাড়ি কেনার জন্য আপনার ট্যাক্স রিটার্ন বাড়িয়ে আপনার লোন নিয়েছেন, পরবর্তী পর্যায়ে যদি আপনার অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন করে সেটা যদি আবার কমিয়ে আনতে চান, অনেকেই হয়তো মনে করে যে এটা লেজিটিমেট, এটা লিগ্যাল, বাট আমি বলবো যে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। কারণ আইআরএস কিন্তু এই সমস্ত অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে স্ট্রিক্টলি ওরা ফলো করে, এবং তারা সবসময় ক্লোজলি এগুলো মনিটর করে যে এখানে কোনো ট্যাক্স ফাঁকি বা ফ্রডের মতো কোনো বিষয় আছে কিনা। তারপর আরেকটা বিষয় আলোচনা করব যে টু মেনি জিরোজ। আমরা আলোচনা করতেছি কিন্তু রেড ফ্ল্যাগ নিয়ে, যে কি কি কারণে আসলে ট্যাক্স রিটার্নগুলো অডিটে সিলেক্ট হয়, যে কারণে যারা ট্যাক্স ফাইল করবেন বা ভবিষ্যতে আগামীতেও করতে যাচ্ছেন, যাতে এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকেন। টু মেনি জিরোজ, দেখেন অনেক সময় আপনারা জিরো, স্পেশালি ডবল ট্রিপল জিরো, মানে নাম্বারের ক্ষেত্রে এগুলো ইউজ করেন, যেমন 1000, 40,000, এই সমস্ত নাম্বার কিন্তু মানে এইগুলা কিন্তু রিস্কি, এগুলা কিন্তু রেড ফ্ল্যাগ রেজ করে, রাউন্ড নাম্বার। কারণ হচ্ছে কি, দেখুন যে এই সমস্ত নাম্বার যদি ট্যাক্স রিটার্ন রিপিটেডলি আপনি ইউজ করেন, তখন আইআরএস বা যারা অডিটর আছে আইআরএস এর, তারা কিন্তু ধরে নেয় যে আপনি মানে গ্যাস করতেছেন নাম্বারগুলো, অথবা আপনি রাফলি এস্টিমেট করতেছেন। এবং আইআরএস এটাও জানে যে যদি আপনাকে অডিট করে এই সমস্ত রাউন্ড নাম্বার ইউ ক্যান নট সাবস্টেন্সিয়েট, মানে আপনি প্রুফ করতে পারবেন না। তা আমরা দেখছি, এটা আমার এক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, যে আইআরএস এর যারা রেভিনিউ এজেন্ট আছে, যারা অডিটর আছে, তারা করে কি, এই ধরনের যদি কোনো রাউন্ড নাম্বার দেখে বা স্পেশালি নিয়ারেস্ট 100 অথবা 1000, তখন কিন্তু এরা এগুলো সাসপিশাসলি নেয়, দে আর নট টেকিং ইজিলি। এবং এরা তখন ভাবে যে এগুলো ডেফিনেটলি এগুলো এস্টিমেটেড নাম্বার বা ট্যাক্স প্রিপেয়ার বা ট্যাক্স পেয়ার এগুলো গ্যাস করে কাছাকাছি একটা নাম্বার দিয়ে দিয়েছে, যেগুলো ওরা যদি চ্যালেঞ্জ করে যে ইউ ক্যান নট সাবস্টেন্সিয়েট দিস নাম্বার। তো এইটা একটা ফ্যাক্টর হচ্ছে, আপনার অবশ্যই ট্যাক্স রিটার্ন এই সমস্ত রাউন্ডিং নাম্বার, ডবল বা ট্রিপল জিরো, এই সমস্ত নাম্বার আপনার অ্যাভয়েড করবেন এই রেড ফ্ল্যাগের জন্য, আদারওয়াইজ কিন্তু ইউর ট্যাক্স রিটার্ন মাইট বি অডিটেড।
তারপর আরেকটা হচ্ছে রিপিটেড ইন নাম্বার, দুইটা কাছাকাছি। একটু আগে বললাম রাউন্ড নাম্বার, এখন বলতেছে ইন নাম্বার। ইন নাম্বার হচ্ছে যে লাস্ট নাম্বার, যেমন ধরেন লাস্ট নাম্বার আপনি 68 ইউজ করলেন বা 50 ইউজ করলেন, একাধিক নাম্বারের ক্ষেত্রে আপনি যখন এস্টিমেটেড নাম্বার ইউজ করবেন, যদি একাধিকবার ইন নাম্বারটা যদি মানে শেষের অক্ষরটা বা শেষের দুইটা ডিজিট যদি একাধিকবার কোনো নাম্বারের সাথে মিলে, আইআরএস সিস্টেম কিন্তু এগুলোও ট্র্যাক করে, যে এটাকে বলে রিপিটেড ইন নাম্বার। তার মানে আপনার শেষের সংখ্যাটা যদি রিপিটেডলি কয়েকবার ইউজ করেন, এই কারণে কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে রেড ফ্ল্যাগ রেজ হইতে পারে। এগুলো অটো সিস্টেমে, অটো, হ্যাঁ, আইআরএস এর সিস্টেমটা এমন ভাবে ডেভেলপ করা, অটোমেটিক এগুলা তখন ট্র্যাক করে, তখন এগুলো এরা ধরে নেন এগুলো এস্টিমেটেড নাম্বার, বা হয়তো দেখা গেছে যে বা গেস করতেছে, একটু আগে যেটা বললাম। তো যে কারণে কিন্তু কারণ নাম্বার যদি সত্যি এরকম আসে, সেই ক্ষেত্রে তিনি কি একটু কম বেশি করে দিবেন? আমরা, হ্যাঁ, একটা এই যে আপনি মানে সুন্দর কথা বলেছেন, যে এই ক্ষেত্রে আমরা করি কি হয়তো $1-2 এদিক সেদিক করে দিই, যাতে করে এই ধরনের রিপিটেড ইন নাম্বার বা রাউন্ড নাম্বার গুলা না আসে, এবং সেই ক্ষেত্রে হয়তো ট্যাক্স রিটার্নটা যাতে রেড ফ্ল্যাগের বাইরে থাকে। দেবব্রত চক্রবর্তী, আমরা শুনবো আরো যে তথ্যগুলো আপনার কাছে আছে, তার আগে একটি টেলিফোন নিয়ে আসি। দর্শক আছেন অনেকক্ষণ অপেক্ষায়, আর অপেক্ষায় রাখতে চাই না। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি আমরা। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি 2017 সনে 17 আমি একটা ট্যাক্স রিটার্ন করছিলাম, এক ভদ্রলোক করে দিয়েছিলেন, কিন্তু সেখানে আমি আজীবন 25 ইয়ার্স ধরেন আপনি সবসময় ট্যাক্স রিটার্ন করছি। আমি ফ্যামিলি, আমার ওয়াইফ থাকে, 2 বাচ্চা, আমি ট্যাক্স রিটার্ন করছি এইভাবে 4 জন আমরা। কিন্তু ওই বছর যে ট্যাক্স রিটার্ন করছি, হঠাৎ করে আইআরএস বললো যে তুমি তোমার ওয়াইফ সেপারেটলি তোমার একটা মেয়ে নিয়ে, মেয়ের নাম দিয়ে দিচ্ছে, মেয়ের নাম দেয় নাই, বলছে সে টাকা উঠে নিয়ে গেছে, টাকা উঠে নিয়েছে। কিন্তু আমার ওয়াইফ কখনই এই ট্যাক্স রিটার্ন সে করেনি, আমি ট্যাক্স রিটার্ন করি এবং সবসময় ওইভাবে করি। কিন্তু যে ট্যাক্স রিটার্ন করে দিচ্ছি তাকে অনেকবার কল দিচ্ছি, 2017 সনের ঘটনা, কিন্তু সে আর এই ট্যাক্স রিটার্নটা সে কখনো টেলিফোন পিক আপ করেনি, বুঝছেন? তা আমি জ্যাকসনহাইটে অন্য এক ভদ্রলোকের কাছে গেলাম, যে আমার এই ঘটনা ঘটছে, তাকে বললাম, এবং আইআরএস আমাকে $4000 ফাইন করছে। আমি গেলাম, তো সে ভদ্রলোক বললো আপনি এই নিয়ে আসেন, এই নিয়ে আসেন। আমি স্কুলের তার ডেট অফ বার্থ সার্টিফিকেট, তারপরে স্কুলের তার আগের এইগুলি যা চাইছে ভদ্রলোককে দিলাম। দেওয়ার পরে উনি ওইগুলি পাঠাই দিচ্ছে আইআরএস, আমরা তারপরে অর্ধেক 2000 টাকা দেওয়ার জন্য ফাইন করে পাঠাচ্ছে। পাঠানোর পর আমি আইআরএস বললাম, তখন ওই ভদ্রলোক বললাম কি করবো এখন, কাকে না আপনি $2000 দিয়ে দেন। আমি আইআরএস $2000 চেক দিয়ে দিচ্ছি, কিন্তু অরিজিনালি আমি কখনই ওইভাবে ট্যাক্স রিটার্ন আমরা করিনি। আমরা আজীবন মনে করেন 25 থেকে 30 ইয়ার্স আমি এই দেশে থাকি, এবং এই টাইমে আমরা ট্যাক্স রিটার্ন সবসময় জয়েন্টলি করছি, আমরা হাজবেন্ড ওয়াইফ, এবং থাকিও একসাথে, এবং আমার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে আছে। এবং কিন্তু আনফর্চুনেটলি যে ট্যাক্স রিটার্ন করছে তাকে আর খুঁজে কোনোদিন পাইনি। মানে আপনি কি বলতেছেন যে আপনার মানে আপনার ওয়াইফ এবং বাচ্চাকে আরেক মানে অন্য আরেকজন ক্লেম করে দিছে, মানে বাকি না ওনারা নিজেরা ফাইল করে নিছে আলাদা? বলতেছে যে তোমার ওয়াইফ সে পাইটলি ট্যাক্স রিটার্ন কইরা ওটা টাকা নিয়ে গেছে, ওটা টাকা নিয়ে গেছে, তুমি টাকা পাবো না। কিন্তু আমি যেসব প্রমাণ আমি ট্যাক্স রিটার্ন যারা করে ট্যাক্সন তাদের কাছে যাই আমি রিকোয়েস্ট করলাম যে এই ঘটনা, কয়েকে আপনি ওইগুলি এই কাগজপত্র নিয়ে আসেন, আমি নিয়ে গেছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে আপনারা সবসময় মেরিট ফাইলিং জয়েন্টলি একসাথে ফাইল করেন, তা আপনার ওয়াইফ কি ওই বছর আলাদা ফাইল সত্যি করেছে বাচ্চা নিয়ে, নাকি না করে নাই? না, কখনো করেনি। ওকে, বুঝতে পারছি। আমার প্রশ্ন টাকা বড় জিনিস না, টাকা দিয়েছি 2000 যেটা না, কিন্তু আমি তো গিলটি হয়ে গেলাম, এখন বুঝতেছি আমি গিলটি হয়ে গেলাম। গিলটি হয়ে আমি 2000 টাকা তাকে দিচ্ছি। হ্যাঁ শোনেন, এটা ধন্যবাদ, আমি বুঝতে পারছি আপনার সিচুয়েশন। এটা দেখেন হয়েছে কি, এটাকে বলে মানে আইডেন্টিটি থেফট। তার মানে আপনার এই বাচ্চাদের সোশ্যাল সিকিউরিটি সামহাও এটা লিকেজ হয়েছে, হয়তো কোনো জায়গায় আপনি পারপাসলি দিয়েছেন, ওরা এটা মিস ইউজ করছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইটা হয়, এই আইডেন্টিটি থেফট অনেক সময় হয় যে দেখা গেছে যে মানে ফলসফুলি অন্য কেউ আপনার বাচ্চাকে ক্লেম করে দিয়েছে, আপনার বাচ্চার সোশ্যাল
ডেট অফ বার্থ হয়তো জানে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি চ্যালেঞ্জও করেছেন, বলছেন যে বাচ্চাদের সোশ্যাল সিকিউরিটি কার্ড, বার্থ সার্টিফিকেট সব দিয়েছেন, যে ইটস ওকে। তো এখন আসলে আপনার উচিত হয় নাই এই যে $4,000 যখন আপনাকে পেনাল্টি করছে তারপর $2,000 দিয়ে দেওয়া। কারণ দেখুন, এটা আপনার লেজিটিমেট রাইট, আপনার বাচ্চা, আপনার ডিপেন্ডেন্ট। আপনার উচিত ছিল তখন ওই ফাইলটা ম্যানুয়ালি করা। আপনি এখানেই রং করছেন যে দেখুন, যখন আপনার বাচ্চাকে অন্য কেউ দেখাবে ফ্রডলেন্টলি, তখন কিন্তু এই ফাইলটা আপনি ইলেকট্রনিক্যালি করতে পারবেন না। তখন আইআরএস অ্যাডভাইস করে যে ঠিক আছে, আমি মানে যেহেতু তোমার বাচ্চা আইডেন্টিটি থেফটের কোনো আরেকজন ক্লেম করেছে, তুমি এক কাজ করো, তুমি ফাইলটাকে ম্যানুয়ালি সাবমিট করো উইথ প্রপার ডকুমেন্ট, যেমন বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, সোশ্যাল সিকিউরিটি কার্ড ওর মানে কপি, এগুলা দিয়ে যদি আপনি ম্যানুয়ালি সাবমিট করেন, তখন কিন্তু আইআরএস তখন ওরা এটা ম্যানুয়ালি প্রসেস করে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তখন আর ওই পেনাল্টির বিষয়টা থাকে না। এবং আপনি যদি ডকুমেন্টারি প্রুফ করতে পারেন যে ইউ আর দ্য লেজিটিমেট ফাদার অফ দ্য চাইল্ড, ইউ গাইজ লিভিং টুগেদার, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জরিমানার প্রশ্নই আসে না। তখন আইআরএস করবে কি, আপনাকে একটা আইপি পিন দিবে ভবিষ্যতের জন্য, যে যেহেতু তখন এটা বুঝতে পারবে যে ফ্রডলেন্ট এটা হ্যাপেন, তখন আপনাকে আইপি পিন দিবে। তখন ভবিষ্যতে যখন আপনি ট্যাক্স ফাইল করবেন, ওই পিন নাম্বার ছাড়া আপনার ফাইল আর কেউ সাবমিট করতে পারবেন না। তো যাই হোক, আপনাকে যে অ্যাডভাইস করছে যে $2,000 দিয়ে দেন, আমার মনে হয় আপনি প্রপারলি গাইডেন্স পান নাই। আপনার উচিত ছিল ওই 2017 ম্যানুয়ালি ফাইলটা করা, ইলেকট্রনিক্যালি না করে উইথ প্রপার এভিডেন্স। সেই ক্ষেত্রে হয়তো আইআরএস আপনাকে পেনাল্টি করতো না। আর যদিও আপনাকে পেনাল্টি করেছে, আপনি যদি প্রপারলি ওদের সাথে কমিউনিকেট করতে পারতেন, সেই ক্ষেত্রে হয়তো এই $2,000 আপনাকে দিতে হইতো না। এবং আমি বলবো যেটা দিয়েছেন এটা আপনার আসলে দেওয়া উচিত হয় নাই। এটা আপনি মানে প্রটেস্ট করতে পারতেন ফর্মালি, সেই ক্ষেত্রে হয়তো আইআরএস ওইটা আপনাকে ওয়াইপ করে দিত। ধন্যবাদ। জি, আমরা সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিই। তারিকুল ইসলাম, তিনি বলছেন তার এবং তার ওয়াইফের ইনকাম পুরোপুরি হচ্ছে $70,000, একটা বেবি আছে। সেই ক্ষেত্রে যদি তারা জয়েন্টলি ফাইল করেন, কত ট্যাক্স রিটার্ন পেতে পারেন? এখন দেখুন, এই যে আপনাদের $70,000 ইনকাম, একটা বেবি আছে, যে ডেফিনেটলি আমি ধরে নিলাম যে আপনার বেবি কোয়ালিফাইং চাইল্ড আন্ডার 17 ইয়ার, সেই ক্ষেত্রে কিন্তু বেবির জন্য আপনার ম্যাক্সিমাম $2,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। এবং আপনার ট্যাক্স রিটার্নের যদি এনাফ উইথ হোল্ডিং থাকে, যেহেতু 70,000 আমি ধরে নিলাম যে আপনার W2 ইনকাম, তো সেই ক্ষেত্রে যদি আপনার এনাফ উইথ হোল্ডিং করা থাকে, আপনি যেহেতু চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন, আপনি মেরিটাল স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন 29,200, তো সেই ক্ষেত্রে মানে হয়তো ইউ মে গেট দ্য রিফান্ড। বাট অ্যাবসলিউটলি আপনার যদি জিজ্ঞেস করেন যে কত রিফান্ড পেতে পারেন, ইট উইল বি ডিফিকাল্ট টু সে, কারণ সো মেনি ফ্যাক্টর ইনভলভস। আপনাদের বাচ্চার বয়স, উইথ হোল্ডিং, সব কিছু মিলেই কিন্তু রিটার্নটা ডিটারমাইন হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি এনাফ উইথ হোল্ডিং থাকে, ইউ মাইট গেট দ্য রিফান্ড। বাট এক্স্যাক্টলি কত পাবেন সেটা আসলে বলা মুশকিল। এভাবে বলা আসলে মুশকিল, আসলে ডিপেন্ড করে একজনের ক্ষেত্রে এক এক রকম। আরো একটি টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, সংযোগটি মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আলোচনায় ফিরে যাই। আপনি বলছিলেন রেড ফ্ল্যাগের আরো বেশ কিছু তথ্য আছে। আমরা রেড ফ্ল্যাগ নিয়ে কন্টিনিউ করব। এখন দেখুন যে আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম যে রিপিটেড ইন নাম্বার, তো যাই হোক ইভেন নাম্বার, ইন নাম্বার, এগুলা ট্যাক্স রিটার্নে অলওয়েজ অ্যাভয়েড করা উচিত। বেসিক্যালি আমি বলবো ট্যাক্স প্রিপেয়ার যারা আছেন তাদের এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ ট্যাক্স পেয়ার তো এত প্রফেশনাল না, বা তারা জানেও না আইআরএস এর টেকনিকগুলো, তারা কিভাবে রেড ফ্ল্যাগ রেজ করে, কিভাবে অডিটের জন্য সিলেক্ট করে। সেই ক্ষেত্রে এই সমস্ত প্রিকশন বেসিক্যালি ট্যাক্স প্রিপেয়ারদের নেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে ইউ হ্যাভ বিন অডিটেড বিফোর, এটা আরেকটা আলোচনা করব। যে দেখুন, এই যে রেড ফ্ল্যাগের ক্ষেত্রে যে আপনি যদি কোনো কারণে আইআরএস বা নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট বা অন্যান্য স্টেট থেকে যদি অডিটের চিঠি পান, আপনাকে যদি অডিটের জন্য সিলেক্ট করে, তো সেই ক্ষেত্রে কিন্তু মোস্ট লাইকলি আপনার সম্ভাবনা আছে যে ভবিষ্যতে আরও আপনাকে অডিটের জন্য পরপর সিলেক্ট করা। কারণ যখনই আপনার অডিটের জন্য একবার সিলেক্ট হন, আপনার কিন্তু রেড ফ্ল্যাগ রেজ করা থাকে। তো যদি আপনি অডিট ফুললি স্যাটিসফাই করতে পারেন উইথ প্রপার ডকুমেন্টেশন, দ্যাটস ফাইন। বাট কোনো কারণে যদি অডিট আনস্যাটিসফাই থাকে, আপনাকে যদি পেনাল্টি করে, আপনি যদি পেনাল্টি দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনার ভবিষ্যতে অডিটে পড়ার সম্ভাবনা থাকে। এবং আরেকটা বিষয় উল্লেখ্য যে আপনি যদি কোনো কারণে আইআরএস এর অডিটে পড়েন, আইআরএস কিন্তু যেমন গোয়িং ফরওয়ার্ড আপনাকে ধরতে পারে, 2-3 বছর আপনাকে মনিটর করতে পারে, মানে কন্টিনিউয়াসলি অডিটের মাধ্যমে। ইভেন তারা কিন্তু অনেক সময় ব্যাকওয়ার্ডেও যায়, 2-3 বছর পিছনেও যেতে পারে। এটা ডিপেন্ড করে আপনার ট্যাক্স রিটার্নটা কীরকম, ফ্রডলেন্টলি নাকি না নর্মাল রিটার্ন। ওরা যদি দেখে যে কোনো কারণে অডিটার সিলেকশন হয়েছে
করছেন এই বছর এবং ওরা ফাইন্ড আউট করলো যে আপনার ইনকাম সিগনিফিকেন্টলি আপনি হাইড করেছেন, এক্সপেন্স সিগনিফিকেন্টলি আপনি ওভারস্টেটেড করে রিফান্ড ম্যাক্সিমাইজ করেছেন, সেই ক্ষেত্রে তখন ওরা তারা 3 বছর পিছনেও যেতে পারে, গিয়ে দেখবে যে আপনি একই মানে ভাবে ট্যাক্স ফাইল করেছেন কিনা। যদি করেন ওরাই পুরো 3 বছর বা 4 বছর একসাথে অডিটের আওতায় নিয়ে আসবে। তার মানে হয় কি এই ক্ষেত্রে আপনার পেনাল্টি বা ইন্টারেস্ট বা ট্যাক্সেস উইল বি বিগার নাম্বার। অনেক সময় দেখা গেছে 50,000, 100,000 বা ইভেন মোর দেন দ্যাট এটা হয়। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে যে এই তো গেলো আপনার সিনারিও, যে আপনি যদি অডিটে পড়েন গোয়িং ফরওয়ার্ড যেমন আপনাকে 2-3 বছর ওরা ট্র্যাক করতে পারে, গোয়িং ব্যাকওয়ার্ডে যাইতে পারে। আবার আইআরএস করে কি যে অডিট থেকে যদি কোনো সিগনিফিকেন্ট ফাইন্ডিংস আসে তখন ওরা অন্যান্য ট্যাক্স পেয়ারদেরকে তো এটা অ্যাপ্লাই করে, এটাকে বলে অ্যাজ এ স্যাম্পল বা ইন্ডেক্সিং। তখন দেখা গেছে অন্যান্য ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রেও ওরা চেক করে যে একই ধরনের ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো কোনো ঘটনা আছে কিনা। তো এই হচ্ছে অডিটের ডিসঅ্যাডভান্টেজ। তার মানে যাতে অডিটে না পড়েন সে চেষ্টাই করবেন, কারণ অডিটে পড়লে পরে এটা মানে কনসিকুয়েন্স উইল বি রিয়েলি ব্যাড। এটা ওরা মানে আপনাকে কয়েক বছর পর্যন্ত মনিটর করবে আপনাকে, যে আপনার ট্যাক্স ফাইলগুলো কি করতেছেন, কন্টিনিউয়াসলি দেবেন মনিটরিং। জি, আমরা শুনবো, আরো তথ্য শুনবো। আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো আমার মেয়ে আর মেয়ের বাচ্চা এরা এদেশে থাকে, কিন্তু ওকে জামাই আসছে নভেম্বরের 27 তারিখে, ওর সোশ্যাল সিকিউরিটি পাইছে জানুয়ারির 7 তারিখে। এখন কি ও সোশ্যাল ট্যাক্স ফাইলে কি সোশ্যাল সিকিউরিটি কার্ড ইউজ করা যাইব না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হচ্ছে যে যেহেতু মেয়ে জামাই নভেম্বরের 27 তারিখে আসছে এবং সোশ্যাল সিকিউরিটি পেয়েছে এই বছরে, আপনার প্রশ্ন হচ্ছে যে ট্যাক্স ফাইল ইনক্লুড করতে পারবেন কিনা। আনসার ইজ ইয়েস। যে দেখুন, যেহেতু উনি গত বছর আসছে এবং সোশ্যাল সিকিউরিটি উনি যখনই পাক স্টিল আপনি ট্যাক্স ফাইলে ইনক্লুড করতে পারবেন। তবে আরেকটা বিষয় এখানে সম্পূরকভাবে আমি বলে রাখতেছি, আইআরএসের একটা অপশন আছে যে ইভেন যদি মনে করেন লেটস সে উনি গত বছর আসলো না, উনি এই বছর আসলো 25, তো এই ফাইলটা তো আমরা 24-এর করতেছি। ধরেন কেউ যদি এই 25-এও আসে, এই ধরনের হাজব্যান্ড বা ওয়াইফ, তারাও কিন্তু জয়েন্টলি ফাইল করতে পারবে। এটার আইআরএসের একটা সেকশন আছে, এটাকে বলে 6013G, এবং এটার হচ্ছে যে নন রেসিডেন্ট স্পাউস ট্রিটেড অ্যাজ অ্যান ইউএস রেসিডেন্ট। তার মানে আইআরএসের 6013G এই কোড অনুযায়ী যে কোনো স্পাউস, হাজব্যান্ড অথবা ওয়াইফ, যে কোনো সময় যদি বছরে আসে, তারা ওই কোডের আন্ডারে তারা মেরিট ফাইলিং জয়েন্টলি করতে পারে। তার মানে আপনার যে জামাই আসছে কোনো সমস্যা নাই, সোশ্যাল সে যখনই পাক না কেন তারা গোয়িং ব্যাকে গিয়ে তারা এই যে ওই মেরিট ফাইলিং জয়েন্টলি করতে পারবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, এই যে 6013G-র যে সেকশন, যে কোড, এই কোড অনুযায়ী কিন্তু শুধু খালি গত বছর না, আপনার দেখা গেছে যে এই মেয়ের বিয়ে যদি আরো 2 বছর আগে হয়ে থাকে, যেমন ধরেন বিয়ে হয়েছে 2022-তে, তারা কিন্তু ইভেন 2022-তে 2023-তে গিয়ে অ্যামেন্ডেড করে ওইটাকে মেরিট ফাইলিং জয়েন্টলি করেও কিন্তু তারা ট্যাক্স রিফান্ড দাবি করতে পারবে। এটাও কিন্তু লিগ্যাল। তার মানে তাদের বিয়ে যদি ধরেন 3 বছর আগে হয়ে থাকে, তারা 2022, 2023 ওইটিও ব্যাকে গিয়ে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবে এই 6013G-র সেকশন আন্ডারে। এবং এই মেরিট ফাইলিং যেহেতু উনি সিঙ্গেল ফাইল করে ট্যাক্স বেশি দিয়েছে, এবং উনি এখন মেরিট ফাইল করে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ক্লেমের মাধ্যমে এডিশনাল যে ট্যাক্সটা দিয়েছে ওইটা উনি রিফান্ড পেতে পারে। ধন্যবাদ। সোশ্যাল মিডিয়াতে এমডি এরশাদ তিনি বলছেন তারা জয়েন্টলি ট্যাক্স ফাইল করেছেন জানুয়ারির 27 তারিখে, বাট জানুয়ারির 29 তারিখে ওনার ওয়াইফের একদিনের W2 এসেছে। এই ক্ষেত্রে কি করবেন? এখন এটা ডিপেন্ড করে যে W2-র অ্যামাউন্টটা কত। যদি $50-60 বা স্মল হয়, দেন ইজ নট সিগনিফিক্যান্ট, আইআরএস হয়তো আপনাকে বোদার করবে না। বাট নাম্বার যদি সিগনিফিক্যান্ট হয় 2-3,000 বা ইভেন মোর দেন দ্যাট, তখন সেই ক্ষেত্রে আপনার উচিত হবে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করা। বাট $50-60 অল্প যদি থাকে বা ইভেন $100, আইআরএস মাইট নট বোদার ইউ, সেই ক্ষেত্রে কিছুই করতে হবে না। বাট যাদের এরকম বিগ মিসিং আছে 1099 W2, আপনাদের হতাশ হওয়ার কিছু নাই বা ভয়ের কিছু নাই, আপনারা অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন। 3 ইয়ার্স টাইম আছে এটাকে ফিক্স করার। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো তথ্য শুনবো এবং দর্শকদের আরো প্রশ্ন নিব, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক সঙ্গেই থাকবেন, টিভিএন অ্যানালাইসিসে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সিপিএ দেবব্রত চক্রবর্তী আমার সঙ্গে স্টুডিওতে আছেন। ট্যাক্স নিয়ে আলোচনা হচ্ছে। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টিভিএন 24, ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যুক্ত হতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন ট্যাক্স সংক্রান্ত। আমার সঙ্গে উপস্থিত অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আইআরএস এর অডিট এবং রেড ফ্ল্যাগ নিয়ে কথা বলছিলাম, আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে আমি আরো কিছু দর্শকদের প্রশ্ন নিতে চাই।
আমার সঙ্গে আছেন পাপি আহমেদ। তিনি বলছেন তার ফ্রেন্ড দুবাই থেকে এসেছেন 2023 সালে, এরপরে অ্যাসাইলাম করে ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি পেয়েছেন। এরপরে 2024 সালে কাজ করেন এপ্রিল থেকে এখন পর্যন্ত। তিনি ট্যাক্স ফাইল করতে পারবেন কিনা? তারা 5 জন সদস্য, 4 জনের ওয়ার্ক পারমিট রয়েছে, একজন সিটিজেন। সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনাদের ওয়ার্ক পারমিট রয়েছে, আপনারা সোশ্যাল সিকিউরিটি পেয়েছেন, 2024-এ কাজ করেছেন, অবশ্যই আপনারা ট্যাক্স ফাইল করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো ইনকাম ডকুমেন্ট থাকে, যেমন W2 থাকলে বা 1099 যদি পেয়ে থাকেন, এগুলো হচ্ছে আপনার ট্যাক্স ডকুমেন্ট। আপনারা এগুলো দিয়েই ফাইল করতে পারবেন এবং ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আপনারা ইনক্লুড থাকতে পারবেন, কারণ প্রত্যেকেরই যেহেতু ওয়ার্ক পারমিট, সোশ্যাল সিকিউরিটি আছে, আপনারা নিঃসন্দেহে ফাইল করতে পারবেন এবছর উইথ ইউর প্রপার ডকুমেন্টেশন, W2, 1099 এগুলো দিয়ে। জি, মোহাম্মদ আজম, খুব সম্ভবত তিনি একটা ইমেইল পেয়েছেন কিংবা কোনো বার্তা পেয়েছেন, যেটা তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ইয়োর amended return was received on August 9, 2024. However, it has not been processed. We apologize for any inconvenience. এখন উনি বলছেন উনি amendment রিটার্ন করেছিলেন এপ্রিলের 1 তারিখে. How long it will take more? এখন দেখুন যে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আইআরএস কিন্তু একটু সময় নেই, এবং নর্মাল ট্যাক্স রিটার্ন যেমন প্রসেস হয়ে যায়, যেমন এখন আপনারা যারা ফাইল করবেন হয়তো উইদিন 2-3 উইক্সের মধ্যে এটা প্রসেস হয়ে রিফান্ড চলে আসে, বাট অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ডিফারেন্ট। অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট আইআরএস 8 to 16 উইক্স ওরা সময় নেয় প্রসেসের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনার 4-5 মাস 6 মাস পর্যন্ত এটা নর্মাল, আপনার ওরিড হওয়ার কিছু নাই। তবে আপনি কিন্তু অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন আইআরএসের ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক করতে পারেন যেটা প্রসেস হয়েছে কিনা। সেই ক্ষেত্রে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, যদি দেখেন টু লং যেটা প্রসেস হচ্ছে না, একই মেসেজ দিচ্ছে, তখন আপনি কল করতে পারেন, কল করে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দিস অ্যামেন্ডেড রিটার্ন। বাট আপনি কিন্তু ইলেকট্রনিক্যালিও চেক করতে পারেন। তবে যাই হোক, একটা জিনিস মনে রাখবেন যে রেগুলার ট্যাক্স রিটার্নের চাইতে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের প্রসেসিং টাইম বেশি, এবং যেটা একটু আগেই বললাম যে অ্যাটলিস্ট আপনার কি বলে 8 উইক্স পর্যন্ত ইজ নর্মাল, এটা হইতেই পারে। ইট ডিপেন্ডস। যাই হোক, আপনি আইআরএস এর সাথে যোগাযোগ করতে পারেন কোনো কোশ্চেন থাকলে। আমার মনে হয় দর্শকদের প্রশ্ন তো স্পষ্ট হয়েছে। আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই দর্শক। আচ্ছা, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, নিশ্চয়ই দর্শক আবারও ফোন করবেন। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই আইআরএস রেড ফ্ল্যাগ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, আমরা কন্টিনিউয়েশনে যাচ্ছি। এটা এখন আরেকটা বিষয় হচ্ছে যে রেড ফ্ল্যাগ হচ্ছে যে যারা ফ্রডল্যান্ড ট্যাক্স প্রিপেয়ারার আছে, এইটা কিন্তু একটা মানে বিগ ফ্যাক্টর। মানে আমাদের কমিউনিটি না, প্রত্যেকটা কমিউনিটিতেই অনেক ট্যাক্স প্রিপেয়ারার আছে যারা বেসিক্যালি রিয়েলি ডেঞ্জারাস। তাদের কাছে আপনার কোনো হেল্প চাওয়া বা তাদের মাধ্যমে যদি ট্যাক্স রিটার্ন করেন, তারা নিজেরাই কিন্তু রেড ফ্ল্যাগ। মানে আইআরএস এর সিস্টেমে তারা নিজেরাই রেড ফ্ল্যাগ, কারণ তাদের এত বেশি ট্যাক্স কি বলে অ্যাবিউজিং বলেন বা ট্যাক্স ইভাশন বলে, ট্যাক্স ইভেড ফাঁকি দেওয়ার মতো বিষয় আছে, এবং তাদের ক্ষেত্রে হয়তো আইআরএস এর ক্রিমিনাল ইনভেস্টিগেশন অনগোয়িং আছে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত যারা ফ্রডল্যান্ড ট্যাক্স প্রিপেয়ারার আছে, তাদের কাছ থেকে কিন্তু আপনাদের সাবধান হতে হবে। তার মানে আপনাদের এই যে একটু আগেই বললাম যে আইডেন্টিটি থেফট, আপনাদের ট্যাক্স রিটার্নে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে, আপনাদের সোশ্যাল সিকিউরিটি, ডেট অফ বার্থ, যেগুলো সেন্সিটিভ ইনফরমেশন। তা আপনাদের কিন্তু উচিত হবে না এই সমস্ত ইনফরমেশন যেখানে খুশি সেখানে এগুলা বিলিয়ে দেওয়া, কারণ অনেকে আছে ইন্টেনশনালি আপনার দেখা গেছে এগুলা ইউজ করবে, মানে কি বলে আইডেন্টিটি থেফট পারপাসে, দেখা গেছে হয়তো ক্রেডিট কার্ড বানিয়ে ফেলতে পারে, আপনার নামে হয়তো লোন স্যাংশন করতে পারে। তো সেই ক্ষেত্রে যে আপনাদের উচিত হবে যে আপনার ইনফরমেশন যাতে প্রোটেক্টেড থাকে। এই যে একটু আগে এক ভদ্রলোক ফোন দিল, তার মেয়েকে আরেকজন ফাইল করে দিয়েছে, মানে ক্লেম করে দিয়েছে, এবং উনি নিজে ফাইল করতে পারতেছেন, এইগুলা কিন্তু সিমটম অফ আইডেন্টিটি থেফট। এবং যারা ডিসঅনেস্ট ট্যাক্স প্রিপেয়ারার আছে, যারা ফ্রডল্যান্ড ট্যাক্স প্রিপেয়ারার আছে, তাদের ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। তাদের প্রবলেম হচ্ছে যে তারা কিন্তু নিজেরাই রেড ফ্ল্যাগ আইআরএস এর সিস্টেমে, এবং ওরা আপনার ইনফরমেশন দেখা গেছে প্রোটেক্ট তো করবেই না, অন টপ অফ দ্যাট এগুলো সেল করবে অন্যদের কাছে, হয়তো আপনি আরো হয়রানির শিকার হবেন। তবে যেটা ইম্পর্টেন্ট থিং যেটা বলতেছি, যে আইআরএস এর যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন সিআইডি, ওরা কিন্তু ইনক্রিজিংলি এই সমস্ত যারা ফ্রডল্যান্ড ট্যাক্স প্রিপেয়ারার আছে তাদেরকে চেজ করতেছে, যাতে করে লোকজন অনেকটাই মানে হয়রানির শিকার না হয়। এবং উদাহরণস্বরূপ বলবো যে এই সমস্ত ট্যাক্স প্রিপেয়ারার কি করে দেখেন, যে আপনি যদি নর্মালি ফাইল করেন, যে ধরুন আপনার ইনকাম হাই, আপনার এত বেশি লিগ্যাল ডিডাকশন না, আপনার হয়তো ট্যাক্স পে করতে হতে পারে $2,000-3,000 বা $200-300। আপনি যদি এই সমস্ত ট্যাক্স প্রিপেয়ারের কাছে যান, জাস্ট রিভার্স ওরা করবে কি দেখবেন, যেখানে আপনাকে $300 ট্যাক্স পে করতে হবে বা 3,000, উল্টা আপনাকে $3,000 রিফান্ড দিয়ে দিবে। স্বভাবতই প্রশ্ন যে
ট্যাক্স রোল তো সবার জন্যই সমান। কোনো একজন ট্যাক্স প্রিপেয়ার যদি বলে আপনাকে 300 পে করতে হবে, যদিও সাম টেকনিক ইজ দেয়ার, বাট এটা কিন্তু এরকম না যে আপসাইড ডাউন যে $3000 পে এর ক্ষেত্রে আপনাকে $3000 মানে রিফান্ড দিয়ে দেবে। তো এইগুলো কিন্তু সাসপিশাস। এই সমস্ত ট্যাক্স প্রিপেয়ার করে কি ওরা বিশেষ করে স্কেজুয়াল এ, এবং এরা এত বেশি ট্যাক্স মানে কি বলে ইভ্যাশন বলেন বা ফ্রডল্যান্ডলি আপনার এক্সপেন্সগুলো ইউজ করে, বিশেষ করে ওরা স্কেজুয়াল এটাকে খুব বেশি ম্যানিপুলেট করে। দেখবেন যে চ্যারিটেবল কন্ট্রিবিউশন বিগ একটা নাম্বার দিয়ে রাখছে ওইখানে, যেটার সাথে কোনো সামঞ্জস্য নেই, কোনো সামঞ্জস্য নাই। শুধু তাই না, অন্যান্য এক্সপেন্সগুলো ওভারস্টেটেড করবে। আপনার স্কেজুয়াল সিতে লস ক্রিয়েট করে আপনার দেখা গেছে যে আপনার বিজনেসই করেন না, আপনাকে একটা ফলস স্কেজুয়াল সি দিয়ে দিবে, দিয়ে ওখানে $10,000-20,000 লস দেখিয়ে আপনার ট্যাক্সটাকে রেগুলার WTO এগেইনস্ট অফসেট করে আপনাকে রিফান্ড পেয়ে দিচ্ছে। তা আপনাদের কিন্তু অবশ্যই এই সমস্ত ট্যাক্স প্রিপেয়ারদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। কারণ দেখুন, যদি কোনো কারণে রেড ফ্ল্যাগ রেইজ হয়, কোনো কারণে যদি অডিট হয়, ওই সবচাইতে বিড়ম্বনায় পড়বেন আপনি নিজে। কারণ আপনার ইউ আর দ্য পারসন, ইউ হ্যাভ টু প্রোভাইড অল দিস ডকুমেন্টেশন, নট দ্য ট্যাক্স প্রিপেয়ারার। তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে এই সমস্ত ট্যাক্স প্রিপেয়ারদের কাছ থেকে সতর্ক থাকা, যাতে করে আপনার ইনফরমেশন প্রোটেক্টেড থাকে। আর একটা বিষয় মনে রাখবেন যে এইসব প্রিপেয়ার কিন্তু অনেক সময় তারা করে কি, তারা ট্যাক্স রিটার্নে সাইনও করে না, আবার দেখা গেছে আপনাকে সেলফ প্রিপেয়ার দিয়ে দেয়। এটা কিন্তু একটা মজার বিষয় যে মানে আপনি পে করতেছেন অ্যাজ এ পেড প্রিপেয়ারার, তার কিন্তু হচ্ছে ট্যাক্স রিটার্নে সাইন করা, তার ইনফরমেশন ক্লিয়ারলি প্রিন্ট করা, কিন্তু ওরা করে কি দেখাবে যে সেলফ প্রিপেয়ার, আপনি প্রিপেয়ার করতেছেন। তার মানে যদি কোনো কারণে কোনো অডিট হয় বা কোনো ঝামেলা হয়, যাতে ওদেরকে আপনি স্ট্রেস না করতে পারেন। তো এই সমস্ত কি বলে ফ্রডল্যান্ড ট্যাক্স প্রিপেয়ারার বলেন বা তাদেরকে থেকে অবশ্যই সাবধান থাকবেন, তাতে করে আপনাদের আইডেন্টিটি থেফটের মতো বিষয়গুলো মানে কম ঘটবে, এটা হবে না। জি, আমরা শুনবো আরো আপনার কাছ থেকে তথ্য। আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি মাহফুজ বলছিলাম ব্রঞ্জ থেকে। জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি এবং আমার ওয়াইফ W2 তে কাজ করি। আমার এক মেয়ে এক ছেলে। তো মেয়ের বয়স হচ্ছে 19, সে ফোর্ডাম ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে আছে। তো আমি জানুয়ারির 29 তারিখে ট্যাক্স ফাইল করি, কিন্তু আমার মেয়ের 4 সপ্তাহের একটা ওয়ার্কের একটা W2 চলে আসছে। তো এখন আমি এটা কি করতে পারি? এটা কি দেখাতে হবে নাকি না দেখালেও চলবে? বাট আমি জানুয়ারির 29 তারিখ ট্যাক্স ফাইল করে আসছি। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ মাহফুজ সাহেব আপনাকে। তো সেই ক্ষেত্রে শুনেন, যেহেতু আপনি অলরেডি ট্যাক্স ফাইল করেছেন, আপনার মেয়ে ডেফিনেটলি ডিপেন্ডেন্ট ছিল আপনার ট্যাক্স রিটার্নে। এখন দেখুন, ডিপেন্ডেন্টের ইনকাম কিন্তু আপনার ট্যাক্স ফাইলে আসবে না। তা আপনি যেটা ফাইল করেছেন অ্যাবসলিউটলি ফাইন। তো এখন মেয়ের যে ইনকাম যদি অল্প ইনকাম থাকে, 2,000, 3,000, 4,000, ইউ ডোন্ট নিড টু ফাইল, কারণ এটা ফাইলিং থ্রেশহোল্ডের মধ্যে পড়ে না। তবে একটা বিষয়, আপনার মেয়ে যদি এনাফ ট্যাক্স উইথহোল্ড করে, সেই ক্ষেত্রে ওই উইথহোল্ডটুকু রিফান্ড পাওয়ার জন্য আপনার মেয়ে কিন্তু আলাদা ফাইল করতে পারে। আপনার ফাইলে আর টাচ করতে হবে না, ইট ইজ ফাইনাল। আপনার মেয়ের ধরেন যদি $200-300 ট্যাক্স দিয়ে থাকে, তাহলে কিন্তু সে এই টাকাটা ফেরত পেতে পারে। সেই ক্ষেত্রে শুধু এই উইথহোল্ডটুকু রিফান্ড নেওয়ার জন্য আপনি চাইলে মেয়ের ফাইল আলাদা করতে পারবেন, আপনার ফাইল আর টাচ করার দরকার নাই। সেই ক্ষেত্রে একটা বক্স আছে, মেয়ে যখন ফাইল করবে, যেহেতু আপনি ডিপেন্ডেন্ট দেখিয়েছেন, ওখানে একটা বক্সে চেক করে দিবেন যে সামওয়ান ক্যান ক্লেম ইউ এজ এ ডিপেন্ডেন্ট। সেই ক্ষেত্রে মেয়ের ফাইলটাও ইলেকট্রনিক্যালি ট্রান্সমিট হবে, এবং যদি সে ট্যাক্স পে করে থাকে উইথহোল্ডটুকু ফেরত পাবে। তবে এই ফাইল কিন্তু ম্যান্ডেটরি না, তাকে ফাইল করতে হবে, নট ম্যান্ডেটরি। ফাইল না করলেও সমস্যা নাই। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেবব্রত চক্রবর্তী, আসলে অনেক কিছু তো জানার আছে, খুব সংক্ষেপে যদি আরো দুই একটা ইনফরমেশন দর্শক। হ্যাঁ, সংক্ষেপে আসলে আরো অনেক কিছু আমি মানে হাফওয়ে থ্রু আসতে পারি নাই। তো যাই হোক, সময় সংক্ষিপ্ততার জন্য আরো অনেক কিছুই আছে। আমি একটাই বলবো যে দেখুন, ট্যাক্স সিজন ইজ অনগোয়িং, এটা চলবে এপ্রিল 15 পর্যন্ত। অনেক ফ্যাক্টর আছে, কিন্তু এই যে দেখেন আমরা যে বিষয়গুলো আলোচনা করতেছি, এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট। তার মানে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আপনারা ট্যাক্স ফাইল করবেন, খুবই সতর্ক থাকবেন, যাতে করে কোনো ধরনের কোনো মিসলিডিং ইনফরমেশন, কোনো পার্শিয়াল ইনফরমেশন যাতে ট্যাক্স রিটার্নে না যায়। ট্যাক্স প্রিপেয়ারদের ক্ষেত্রে সতর্ক থাকবেন, তারা যাতে 100% প্রফেশনালিজম দেখায়, এবং সেই ক্ষেত্রে এই সমস্ত অডিটের মতো অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো যাতে আপনারা কি বলে এড়িয়ে চলতে পারেন, এবং যাতে ঝামেলায় না পড়েন। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি। জি, শুভরাত্রি জানাচ্ছি আপনাকেও দেবব্রত চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। টিভি অ্যানালাইসিস এই ছিল আজকের মতো। TVN 24 এর সঙ্গেই থাকুন সবসময়। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।